মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য টপিকের অ্যাডমিশন কনসেপ্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হাল শাফি। বিভব এবং প্রাবল্য থেকে মোটামুটি আজকের সবগুলো প্রশ্ন সলভ করা হবে। যে ভোল্টেজ মহাকর্ষীয় বিভব যেটা ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার যদি হয়, তাহলে 1,1,1,2 এই বিন্দুতে প্রাবল্যের মানটা কত হবে। আচ্ছা, তো এই ম্যাথটা সলভ করার জন্য তোমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক জানতে হবে। সেটা হচ্ছে, আমরা জানি মহাকর্ষীয় প্রাবল্য ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বিভবের হ্রাসের হারকে প্রাবল্য বলা হয়। দূরত্বের সাপেক্ষে বিভবের হ্রাসের হারকে আমরা কি বলি? প্রাবল্য বলি। তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর, এই সম্পর্কটা মনে রাখবো। এবং যদি এখানে খেয়াল করে দেখো, আমরা যদি ইনপুটের জায়গায় ভোল্টেজ বসাই, ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করে দিলে আমরা প্রাবল্য পেয়ে যাব। ভোল্টেজকে ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রাবল্য পেয়ে যাব। আর যদি কখনো প্রাবল্যর মানটাই দেওয়া থাকে এবং ভোল্টেজটার প্রয়োজন হয়, অর্থাৎ ইনপুটে যদি প্রাবল্য দেই এবং আউটপুটে যদি বিভব চাই, তাহলে এটার বিপরীত বর্গীয় সূত্র, অর্থাৎ আমরা যদি ইন্টিগ্রেশন অফ ইডিআর নেই, ঋণাত্মক ইন্টিগ্রেশন, তাহলে সেখান থেকে বিভব ভি পেয়ে যাব। সো এই দুইটা ফর্মুলা মনে রাখবো, যে তুমি যদি বিভব থেকে প্রাবল্যে যাও তাহলে ডিফারেন্সিয়েশন, আর প্রাবল্য থেকে বিভব বের করতে তোমাকে লাগবে ইন্টিগ্রেশন। ওকে, তাহলে চলো এই ম্যাথটা সলভ করা যাক। দেখো, এখানে বলা হয়েছে যে ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা প্রাবল্য ই বের করতে চাই। সো ফর্মুলা অনুযায়ী ই ইকুয়ালস টু প্রাবল্য ই ইকুয়ালস আমরা জানি মাইনাস ডিভি বাই ডিআর। সো মাইনাসটা থাকলো ডি ডি আর অফ, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এখন এই জিনিসটা তোমাকে সলভ করার টেকনিকটা আমি একটু শিখিয়ে দিই। দেখো, এখানে নিচে আমার চলক হিসাবে কে আছে? দূরত্ব আর আছে। চলক হিসাবে দূরত্ব আর আছে। কিন্তু দেখো, এখানে ভি এর যে সমীকরণ, সেখানে চলক কে কে আছে? এক্স স্কোয়ার, মানে এক্স, ওয়াই এবং জেড। সো এখানে যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু নির্দিষ্ট কোনো দূরত্ব না। এটা এক্স অক্ষেরও হতে পারে, ওয়াই অক্ষেরও হতে পারে, জেড অক্ষেরও হতে পারে। এইটা জাস্ট দূরত্ব বোঝাচ্ছে। আর ওপরে যে ভ্যালুটা আছে সেটা স্পেসিফিক, এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। তো যদি এমন হতো যে ওপরে শুধু এক্স স্কোয়ার, তাহলে আমরা নিচেও কি লিখতাম? এক্স লিখতাম, পরে লিখে ডিফারেন্সিয়েশন করে দিতাম। বা যদি শুধু ওপরে ওয়াই থাকতো, নিচে ওয়াই লিখে ডিফারেন্সিয়েশন করে দিতাম। ওপরে জেড থাকলে নিচে জেড লিখে ডিফারেন্সিয়েশন করে দিতাম। কিন্তু যেহেতু এখানে তিনোটা চলকই আছে, তাহলে এখানে তো আর আমি একই সাথে এক্স ওয়াই জেড লিখতে পারছি না। তাহলে এই কাজটাই আমাকে কি করতে হবে? ভেঙে ভেঙে লিখতে হবে। সেটা কিভাবে? দেখো, সূত্রে যে মাইনাস, সেটা আমি বাইরে রাখলাম। এবং দেখো, এখানে আমি কি লিখবো? ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। দেন আমি লিখবো ডি ডি ওয়াই অফ ওয়াই, অ্যান্ড দেন ডি ডি জেড অফ জেড স্কোয়ার। অর্থাৎ আমি দেখো, এখানে প্রত্যেকটা পদে যে ধরনের চলক ছিল, সেই ধরনের চলকটাকে কি করছি বলো? নিচে এখানে ইনপুট দিছি। আচ্ছা, এবং যেহেতু মাইনাসটা সবার সামনেই ছিল, তাহলে এই পুরো জিনিসটাকে আমি থার্ড ব্র্যাকেটের সামনে দিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে আমরা যেহেতু সবার মাঝখানে প্লাস চিহ্ন ছিল, সেটা আমরা দিলাম। কিন্তু যদি তোমরা এইভাবে জিনিসটাকে রেখে দাও, তাহলে এই ম্যাথের রেজাল্টটা ভুল আসবে। তো যেটা করতে হবে, দেখো, এইটাকে আমাদের ভেক্টর আকারে লিখে নিতে হবে। সেটা কিভাবে? যদি আমরা এখানে ই না লিখে লিখি ই ভেক্টর, প্রাবল্য তোমরা জানো একটা ভেক্টর রাশি। যদি আমরা ই ভেক্টর লিখি, তাহলে এখানে আমরা প্রত্যেকটা পদের সামনে তার নির্দিষ্ট পরিমাণ একক ভেক্টরটা দিয়ে দিব, আই, জে এবং কে ক্যাপ। তাহলে খেয়াল করো, তোমাদের যদি কোনো প্রশ্নে, প্রাবল্য নির্ণয়ের প্রশ্নে যদি দেখো যে একাধিক চলক এখানে প্রেজেন্ট আছে, যারা একাধিক চলক প্রেজেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? আমরা একাধিক চলক প্রেজেন্ট থাকলে প্রত্যেককে আলাদা আলাদা লিখব, এবং যার যার সামনে ওই রাশি সংক্রান্ত একক ভেক্টর যেটা আছে সেটা আমরা প্রোভাইড করব। অর্থাৎ সূত্রটাকে আমরা ভেক্টর আকারে লিখব। এইটা যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে এই ম্যাথ আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে চলো এটার রেজাল্ট আমরা নামাই এখন। তাহলে এখানে প্রথমে দেখো, মাইনাস আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে পাচ্ছি কত? 2x i ক্যাপ। দেন তোমরা জানো ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে
সো জাস্ট জে ক্যাপ, এবং খেয়াল করে এখানে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2z আছে একটা কে ক্যাপ। সো আমরা আমাদের ডিফারেন্সিয়েশনটাও করে ফেলছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চলকগুলোর মান বসিয়ে দেওয়া। দেখো প্রশ্নে একটা বিন্দু দেওয়া ছিল, সেটা হচ্ছে 1,1,2, অর্থাৎ এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 2। এক্স এর ভ্যালু কত 1, ওয়াইও 1 এবং জেড হচ্ছে 2। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এটা 2y ক্যাপ হয়। তো এখানে তো আর ওয়াই নাই চলক, সো মান বসাতে হচ্ছে না। আর জেড এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 4k ক্যাপ। এটা হচ্ছে আমাদের প্রাবল্যটা। তো এখান থেকে যদি তুমি চাও যে মানটা বের করবা, এটা কিন্তু প্রাবল্য ভেক্টরের ইকুয়েশনটা বের হয়েছে। তো যদি আমরা প্রাবল্যের মান জানতে চাই, প্রাবল্য ই ইকুয়ালস টু, দেখো এই যে মাইনাসটা এটা তার মানের অংশ না, রাইট? তাহলে মাইনাসটা দিতে হচ্ছে না, মাইনাসটা মানের অংশ না, জাস্ট এই পার্টটা আমরা বের করব। রুট ওভার 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, দ্যাট ইজ এটা আসতেছে রুট ওভার 21। সো এটাই এই প্রশ্নের আনসার। এখানে প্রাবলের আনসার কত আসবে? রুট ওভার 21। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, প্রিভিয়াস কোশ্চেনের মতোই। এখানে দেখো আগের মতোই 3টা চলক আছে, জাস্ট ওখানে যোগ আকারে ছিল, এখানে চলকগুলো গুণ আকারে আছে, বাট ম্যাথের প্রসেসটা আগের মতোই হবে। আমাকে যদি প্রাবল্য বের করতে বলা হয় তাহলে আমরা লিখব প্রাবল্য ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। যদিও আমরা জানি যেখানে দেখো যদি মাইনাস ডি ডিআর অফ ভি এর ইকুয়েশন যদি বসিয়ে দেওয়া যায় এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। সো তোমরা জেনে থাকবা যে আমরা আর এর সাপেক্ষে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারছি না, তাহলে কি করতে হবে? এটাকে পৃথক পৃথক 3টা ভাগে ভাগ করে নিতে হবে। সেটা হচ্ছে একবার এটাকে এক্স এর সাপেক্ষে করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে, আর একবার জেড এর সাপেক্ষে। তাহলে চলো আমরা যদি এটাকে ভেক্টর আকারে লিখি, ই ভেক্টর ইকুয়ালস টু, খেয়াল করো কী হবে, মাইনাস, এটা তো সবার সামনেই থাকবে। প্রথমে আমরা কার সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব ওয়াই এর সাপেক্ষে, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। দেন এটাকে ডিফারেন্সিয়েশন করব জেড এর সাপেক্ষে, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। আচ্ছা, এবং প্রত্যেকটা পদের সামনে আমরা নির্দিষ্ট একক ভেক্টরটাও প্রোভাইড করব। তো এই লেখাটার সাথে দেখো আগের লেখাটার একটু তফাৎটা খেয়াল করো। সেটা হচ্ছে এখানে আমি প্রত্যেকবার যখনই আমি এক্স ওয়াই জেড দিয়ে লিখছি, কিন্তু আমি দেখো কিন্তু পদ পুরোটাই বসাইছি, এখানে যা দেওয়া ছিল তার পুরোটাই বসাইছি। কারণ তুমি কিন্তু এখান থেকে ভেঙে ভেঙে, যেমন তুমি এখানে নিচে এক্স লিখলা, ওপরে কিন্তু শুধু এক্স স্কোয়ারটা লিখতে পারবা না। কারণ দেখো শুধু এক্স স্কোয়ার তখন লিখতে পারতাম যদি এই 3টা পদ যোগ বা বিয়োগ আকারে থাকতো, মানে আলাদা আলাদা পদ হতো। কিন্তু যেহেতু এখানে 3টা একই সাথে গুণ আকারে আসে, তার মানে এখানে একটাই পদ, তাহলে এই পদকেই আমার কি করতে হবে? 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে পদ ছিল কয়টা বলো তো? 3টা ভিন্ন পদ ছিল। সো 3টা ভিন্ন পদ থাকার কারণে আমি প্রত্যেককে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করছি, একবার এইটাকে, একবার এইটাকে, দেন এইটাকে। তাহলে তোমরা মাথায় রাখবে যে আমরা যখন একটা পদের জন্য করব, একটা পদ সিঙ্গেল একটা পদের জন্য করব, তখন ওই পদটাকে 3বার জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। আর যদি তোমার ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকে, ভিন্ন ভিন্ন চলক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা আলাদা করে এটা করব। অর্থাৎ যোগ আকারে থাকলে আলাদা করে লিখতে পারবে, কিন্তু যদি গুণ আকারে থাকে প্রত্যেকবার ওই সেম টার্মটাই তোমাকে লিখতে হবে। তাহলে চলো এটার ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা যদি আমরা নামাই তাহলে কত আসবে দেখো, মাইনাসটা বাইরে ছিল রেখে দিলাম। তো এটার ডিফারেন্সিয়েশন তোমরা অবশ্যই জানবে যে দেখো নিচে আছে কত এক্স, তো এক্সকে যদি আমরা রেখে দেই তাহলে ওয়াই জেড কিউব এটা সামনে থাকবে, এবং খেয়াল করো এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2x। সো এইটা হচ্ছে প্রথম পদ আসতেছে। তাহলে আরেকবার দেখো নিচে আছে এক্স, এক্সকে রেখে দিলে সামনে আসবে ওয়াই জেড কিউব, সেটা কনস্ট্যান্ট আকারে সামনে থেকে গেল। দেন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x। তোমরা জানো যখন এক্সের সাপেক্ষে করা হয় তখন বাকিগুলোকে কি ধরে নেওয়া হয়? কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো প্লাস নিচে আছে ওয়াই, তাহলে আমরা ওয়াইকে রেখে দিলে সামনে চলে আসবে কত? এক্স স্কোয়ার জেড কিউব, এক্স স্কোয়ার জেড কিউব, এবং ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, সেটা লেখার প্রয়োজন নাই। আচ্ছা, দেন দেখো নিচে আছে কত, তারপরটা আছে জেড, তাহলে জেড কিউবকে রেখে দিলে সামনে কত আসবে? এক্স স্কোয়ার ওয়াই।
দেন জেড কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3z স্কোয়ার, আর এটা কে ক্যাপ তো ছিলই। সো এটা হলো এখানকার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। এবার আমরা কি করব, ভ্যালু বসিয়ে দিব। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় এক্স ওয়াই এবং জেড সবার মান কত দেওয়া আছে, 1। এক্স ওয়াই জেড প্রত্যেকের ভ্যালু 1 দেওয়া, তাহলে প্রত্যেকের মান যদি আমরা 1 চিন্তা করি, তাহলে দেখো এটা কত আসতেছে, এটা আসবে 2y ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, কারণ প্রত্যেকের ভ্যালু কত ছিল, 1 ছিল। তাহলে এই অংশটুকু থেকে আমরা প্রাবল্য ভেক্টরটা বের করে ফেলছি, এবার প্রাবল্যের মানটা বের করব। তাহলে দেখো ভেক্টরটা যদি এটা হয়, তাহলে প্রাবল্যের মান কত আসবে, √2 স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস 1, 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ √14। সো দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। আমাদের পরের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে প্রাবল্য ই ইকুয়ালস টু 9/x স্কোয়ার, এরকম একটা মান দেওয়া আছে 9/x স্কোয়ার। তো প্রশ্ন হচ্ছে এক্স এর মান যখন 3 তখন বিভবটা কত হবে, এক্স এর মান 3 এর জন্য বিভবটা কত হবে। তাহলে দেখো আমরা মাত্র দেখলাম তুমি যদি প্রাবল্য বের করো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন, আর যদি বিভব বের করতে চাও তাহলে করতে হবে ইন্টিগ্রেশন। সো ভি ইকুয়ালস টু ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডিআর। তো চলো ভ্যালু বসাই, এখানে ই এর জায়গায় বসবে কত, 9/x স্কোয়ার। সো যেহেতু এখানে একমাত্র একটাই চলক হচ্ছে এক্স, তাহলে আমরা এখানেও এক্স লিখব, ঠিক আছে। তাহলে এখন চলো এটার ইন্টিগ্রেশনটা করা যাক। তো প্রথমত 9/x স্কোয়ার ইন্টিগ্রেশন কীভাবে আসবে, দেখো এখানে যে 9 যেটা আছে এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কোথায় আসবে, সামনে আসবে। আর 1/x স্কোয়ার দ্যাট মিনস এক্সের পাওয়ার আছে কত, -2। তো এক্সের পাওয়ার -2 যদি হয়, ইন্টিগ্রেশনের রুলস হচ্ছে পাওয়ার 1 যোগ হবে, -2 এর সাথে 1 যোগ হবে, দেন ওই পাওয়ারটা দিয়েই ভাগ করতে হবে। তাহলে দেখো নিচে একটা -1 থাকে, মাইনাসে মাইনাসে +9, আর এখানে এক্সের পাওয়ার থাকতেছে -1 দ্যাট ইজ 1/x, অর্থাৎ এটা থাকতেছে কত, 9/x। তাহলে আমরা এখান থেকে এটার রেজাল্ট ইন্টিগ্রেশন করে কত পাচ্ছি, 9/x। এবার প্রশ্নে বলা ছিল এক্সের মান কত, 3। তাহলে x ইকুয়ালস টু 3 হলে v ইকুয়ালস টু 9/3 দ্যাট ইজ 3। এটাই হচ্ছে আনসার। সো এখানে ভোল্টেজের ভ্যালু কত, 3 আসছে, ভোল্টেজের মান 3। আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেনটা খেয়াল করো, বলছে সমবাহু ত্রিভুজের 3 শীর্ষে, একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হলো। তো ধরে নাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের 3 শীর্ষে 1, 2 এবং 3 কেজি ভর আছে। তো ধরলাম এখানে আছে 1 কেজি, এখানে আছে 1 কেজি, এখানে 2 কেজি এবং এখানে 3 কেজি। সো 3টা ভর এখানে আছে। তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। যে 2 মিটার হয়, তাহলে এই সম্পূর্ণ যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমের বিভব শক্তিটা কত হবে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তাহলে চলো আমরা এখানে সিস্টেমের বিভব শক্তি বের করি। তোমরা জেনে থাকবা যে মহাকর্ষীয় বিভব শক্তি যেটাকে আমরা বলি ইপি, এই ইপির ফর্মুলা হচ্ছে -G∠M ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব r। দেখো তোমরা পড়ে থাকবা যে মহাকর্ষীয় বিভব তার সূত্র হচ্ছে -Gm/r, জাস্ট এইটুকু হচ্ছে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভবকে যদি বস্তুর ভর দিয়ে গুণ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় মহাকর্ষীয় বিভব শক্তি। এবং সূত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখো বিভব শক্তি বের করতে 2টা ভর লাগে, অর্থাৎ 2টা বস্তুর মধ্যে একটা বিভব শক্তি ডেভেলপ করে। তাহলে একটা ক্যাপিটাল এম আর একটা স্মল এম ধরা যায়, তার মানে 2টা ভরের মধ্যে একটা বিভব শক্তি নিতে হবে। তো এখানে দেখো জিজ্ঞেস করছে সিস্টেমটার বিভব শক্তি কত। তো আমরা সিস্টেমে কি করব, 2টা করে ভর নিয়ে দেখব যে মোট কয়টা বিভব শক্তি বের করা যায়। যেমন একটা করা যাবে 3 কেজি আর 1 কেজির মধ্যে, একটা করা যাবে 1 কেজি আর 2 কেজির মধ্যে, আরেকটা করা যাবে 3 কেজি আর 2 কেজির মধ্যে। সো এখানে আমরা 3টা বিভব শক্তি নিতে পারবো, এদের মধ্যে একটা, এদের মধ্যে একটা এবং এদের মধ্যে একটা। এবং বিভব শক্তি যেহেতু স্কেলার রাশি, পরবর্তীতে আমরা এই 3টাকে জাস্ট কি করে দিব, নর্মাল সামেশন করে দিব। তাহলে চলো এই ম্যাটার রেজাল্ট বের করা যাক। যে আমরা বলতে পারবো যে সিস্টেমের বিভব শক্তি, এই ম্যাথের ক্ষেত্রে সিস্টেমের বিভব শক্তি, এটাকে আমরা চাইলে ইপি বা ইউ যে কোনো নামকরণ করতে পারি। ধরো বললাম ইপি। তাহলে এখানে ফার্স্ট অফ অল
1 কেজি আর 3 কেজির মধ্যে সূত্র কি হবে, মাইনাস জি 3 কেজি ইন্টু 1 কেজি ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব 2। এরপরে আমরা কি করব, 1 কেজি আর 2 কেজির মধ্যে যদি বের করি 2 ইন্টু 1, এদের মাঝখানে ডিস্টেন্সও কিন্তু 2, এবং আরেকটা আছে মাইনাস 3 কেজি এবং 2 কেজির মধ্যে 2 ইন্টু 3, এদের মাঝখানে ডিস্টেন্সও 2। তাহলে দেখো এখানে সবার মধ্যে যেটা করা যাচ্ছে সেটা হলো আমরা কমন নিতে পারছি মাইনাস জি বাই 2। তো যদি মাইনাস জি বাই 2 কমন নাও তাহলে প্রথম পদে থাকবে 3, তারপরের পদে থাকবে 2 এবং তারপরের পদে থাকবে 6। সো যেটা দেখা যাচ্ছে এটা আসবে কত, 3 6 9 11, অর্থাৎ মাইনাস 11 জি বাই 2। সো জি এর ভ্যালু যদি বসাও 6.673 10 ইনভার্স 11 ডিভাইডেড বাই 2। সো এত জুল, এটাই হলো এখানে সিস্টেমটার বিভব শক্তি। তাহলে কনসেপ্টটা খুবই সহজ। কি করতে হবে, বিভব শক্তি বের করতে বললে যদি সিস্টেমের বিভব শক্তি চায় তুমি দেখবা দুইটা করে কতবার বিভব শক্তি নেওয়া যায়, কারণ সূত্রের মধ্যে 2টা ভর লাগে। তাহলে এদের মধ্যে একবার, এদের মধ্যে একবার, এদের মধ্যে একবার, এবং যেহেতু বিভব শক্তিটা স্কেলার রাশি সেই 3টা জাস্ট নর্মালি যোগ করে দিলেই হবে। এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস ছিল, আমরা কিন্তু আদতে সবগুলো যোগই করছি। দেন এখানে সবার মধ্যে আমরা জি বাই 2 কমন নিলাম, নিলে এখানে 3 পাবো, এখানে 2 পাবো, এখানে 6 পাবো। সো এইটুকুই হচ্ছে এই ম্যাটার আনসার। দেখো এখানে একটা সেকেন্ড একটা কোশ্চেন ছিল যে এদেরকে একে অপরের থেকে আলাদা করতে কত কাজ করতে হবে। অর্থাৎ এই যে 1 2 এবং 3 কেজি, তোমরা জেনে থাকবা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী একটা ভর অপর একটি ভরকে আকর্ষণ করে, অর্থাৎ প্রত্যেকেই একে অপরকে আকর্ষণ করে। 1-এর সাথে 2-এর আকর্ষণ আছে, 1-এর সাথে 3-এর আকর্ষণ আছে, অর্থাৎ এখানে দেখো সবাই সবাইকে আকর্ষণ করে এই জায়গাটাতে আবদ্ধ আছে। তো এখন যদি আমরা এদেরকে একে অপরের থেকে আলাদা করতে চাই তাহলে অবশ্যই এদের আকর্ষণ যে বলটা আছে সেই বলের কারণে এরা কিন্তু আলাদা হতে চাইবে না। তো যদি আমরা এদের আলাদা করতে চাই তাহলে আমাদের বাইরে থেকে একটা শক্তি প্রদান করতে হবে, একটা কাজ করতে হবে, এবং সেই কাজ কতটুকু চিন্তা করো তো। এরা যত শক্তি দিয়ে একে অপরকে ধরে আছে, এরা যত শক্তি দিয়ে একে অপরকে ধরে আছে, অর্থাৎ সহজে যদি বলি এদের বন্ধন শক্তি, যে শক্তি দিয়ে একে অপরকে ধরে আছে, আমরা যদি সেই পরিমাণ শক্তি বাইরে থেকে দিতে পারি তাহলেই কিন্তু এদেরকে কি করা যাবে, আলাদা করা সম্ভব হবে। তার মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এদেরকে যদি আমরা একে অপরের থেকে আলাদা করতে চাই তাহলে এদের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে, এই সিস্টেমটার সঞ্চিত শক্তি, সেই পরিমাণ শক্তি আমাকে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি যে আলাদা করতে কৃতকাজ, আলাদা করতে কৃতকাজ W ইকুয়ালস টু সিস্টেমের সঞ্চিত শক্তি, অর্থাৎ এই সিস্টেমটার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত আছে আমরা যদি সেই পরিমাণ শক্তি বাইরে থেকে দিতে পারি তাহলে সিস্টেমটাকে ব্রেকডাউন করা যাবে, অর্থাৎ এদেরকে একে অপরের থেকে আলাদা করা যাবে। এবং তোমরা জেনে থাকবা এই সঞ্চিত শক্তির নামে কি বলতো, বিভব শক্তি। সঞ্চিত শক্তিটাই বিভব শক্তি। অর্থাৎ দেখো আমরা একটু আগে যে রেজাল্টটা বের করলাম, -11 ইন্টু 6.673 10 ইনভার্স 11 বাই 2 জুল, এই পরিমাণ কাজই কিন্তু আসলে আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা সিস্টেমটার বিভব শক্তি যা হবে এদেরকে একে অপরের থেকে আলাদা করতেও ঠিক সেই পরিমাণই তোমাকে কি করতে হবে, শক্তি বাইরে থেকে প্রদান করতে হবে। আচ্ছা, যদি এখানে ইন্ডিভিজুয়াল কোনো একটা ভরকে আলাদা করতে বলতো, যেমন ধরো তোমাকে বললো 3 কেজি আর 2 কেজিকে ঠিক রাখবো, এদেরকে এখানেই আমরা রাখবো, আলাদা করব না, কিন্তু শুধুমাত্র 1 কেজিকে আলাদা করে আমরা সরিয়ে ফেলবো, 1 কেজিকে আলাদা করে সরিয়ে ফেলবো, তাহলে কত কাজ করতে হবে। তাহলে কনসেপ্টটা বুঝে একটু আগে, যে আমরা যদি এদেরকে একে অপরের থেকে, এদেরকে বলতে সবাইকে যদি আলাদা করতে চাই তাহলে জানতে হবে সম্পূর্ণ সিস্টেমের বিভব শক্তি কত। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল কোনো একজনকে আলাদা করতে চাই তাহলে জানতে হবে ওই ইন্ডিভিজুয়াল ভরটার বিভব শক্তি কত। তার মানে যদি জিজ্ঞেস করে 1 কেজিকে আলাদা করতে কত কাজ করতে হবে, তাহলে তোমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হলো 1 কেজির ওপরে বিভব শক্তি কত আছে। এবং খেয়াল করো 1 কেজির ওপরে কিন্তু বিভব শক্তি আছে 2টা, 1 কেজির সাথে 3 কেজির একটা, 1 কেজির সাথে 2 কেজির একটা। ওই 2টা বিভব শক্তি আমরা তখন যোগ করে দিলে ওর মোট বিভব শক্তিটা পাবো। আবার যদি তোমাকে জিজ্ঞেস করে 2 কেজিকে আলাদা করতে কত কাজ করতে হবে, তাহলে দেখতে হবে 2 কেজির বিভব শক্তি কতটা আছে। 2 কেজির একটা বিভব শক্তি আছে 1-এর সাথে, 2 কেজির একটা বিভব শক্তি আছে 3-এর সাথে।
তাহলে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার। সামারাইজ করলে এমন দাঁড়ায়, যদি সম্পূর্ণ সিস্টেমকে আলাদা করতে বলে একে অপরের থেকে, তাহলে আমাকে সম্পূর্ণ সিস্টেমের বিভব শক্তি বের করতে হবে, দেন ওই পরিমাণ কাজই আমাকে করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল যে কোনো একজনকে আলাদা করতে বলে, তাহলে ওই একজনের যে বিভব শক্তি শুধু সেটাই আমাকে বের করতে হবে। অর্থাৎ এইটাকে কমন রেখে কয়ভাবে নেওয়া যায়, দেখো এটার সাথে 3 কেজিকেও একবার নেওয়া যায়, এটার সাথে 2 কেজিকেও একবার নেওয়া যায়। তাহলে এই দুইটা বিভব বের করে যোগ করে দিলেই এর মোট বিভব শক্তিটা বের হবে, দেন ওই পরিমাণ কাজই আমাকে বাইরে থেকে করতে হবে। তাহলে আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। তো এখানে দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের 3 শীর্ষে, এখানে আরও একবার সমবাহু ত্রিভুজের কথা বলা হলো। দেখো তো ধরে নাও যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজটার 3টা শীর্ষে 2 কেজি ভরের বস্তু আছে। সো এখানে প্রত্যেকটা শীর্ষেই 2 কেজি ভরের বস্তু রাখা আছে, 2 কেজি ভরের বস্তু রাখা আছে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজটা, তার বাহুর দৈর্ঘ্য 2 মিটার থেকে 5 মিটার করতে কত কাজ করতে হবে? তার মানে দেখো এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার ছিল আগে, হ্যাঁ। তো এই বাহুর দৈর্ঘ্যটা 2 মিটার থেকে আমাকে করতে বলো, কত মিটার করতে বলা হয়েছে? 5 মিটার করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজটা এটার যে বাহুর দৈর্ঘ্য আছে এটা আমরা 2 মিটার থেকে কত করতে চাই? 5 মিটার করতে চাই। অর্থাৎ ব্যাপারটা কিছুটা এরকম হবে, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 2, আর সেইখানে আমরা এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করতে চাই? 5 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার করতে চাই। তাহলে এখানে 2 কেজি এটা আছে, এখানেও 2 কেজি আছে, এখানেও 2 কেজি আছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখা আসলে প্রশ্নের কনসেপ্টটা কি। এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা দেখো কনসেপ্টটা হচ্ছে এই যে 2 কেজি, সেই 2 কেজির সাথে একটা বন্ধনে আবদ্ধ, এটার সাথে এটার একটা বন্ধনে আবদ্ধ। বন্ধন বলতে আমরা বোঝাচ্ছি আকর্ষণ, মহাকর্ষীয় বিভব শক্তি যেটা, আবার এদের মধ্যে একটা বিভব শক্তি আছে। তাহলে প্রত্যেকের সাথে আকর্ষণে জড়িত আছে এখানে, তাই না? তো যদি আমরা এদেরকে দূরে সরাই দিই, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার করার অর্থ কি? আমরা একটাকে ঠিক রাখতে পারি চাইলে, 2 কেজিকে ঠিক রেখে এইটাকে দূরে সরাবো, এটাকেও দূরে সরাবো, দেন এদের মাঝখানে দূর, তাহলে 5 মিটার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল কত? 2। এদেরকে আমরা কত করতে চাচ্ছি বলো তো? 5 মিটার করতে চাচ্ছি। অর্থাৎ ভরগুলো আগে যেখানে কাছাকাছি ছিল, 2 মিটার দূরে ছিল, এখন সেগুলোকে 5 মিটার দূরে আনতে হচ্ছে। অর্থাৎ এদেরকে আমরা দূরে সরাতে চাচ্ছি। এবং তোমরা জানো যাদের মধ্যে আকর্ষণ বল থাকে তারা কিন্তু দূরে সরতে চায় না। যেমন এই 2 কেজির সাথে 2 কেজির তো আকর্ষণ আছে, এ চাইবে না দূরে সরতে। তাহলে আমি যদি দূরে সরাতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে এক্সট্রা কী করতে হবে? কাজ করতে হবে। আরেকবার বুঝো, 2 কেজির সাথে 2 কেজি, অর্থাৎ প্রত্যেকেরই এখানে একটা আকর্ষণ বল আছে এবং এরা চায় না একে অপরের থেকে দূরে সরতে। কিন্তু তুমি চাচ্ছ 2 মিটার বাহুটাকে 5 মিটার করতে, অর্থাৎ দূরে সরাতে। তাহলে কি করতে হবে? এখানে এদের যে আকর্ষণ, সেই আকর্ষণ বলকে কাটানোর জন্য তোমাকে বাইরে থেকে একটা কাজ করতে হবে। তাহলে সেই কাজটা কতটুকু হবে চিন্তা করো। কাজটা বের করার উপায়টা হলো, দেখো এখানে আমরা যেটা করব, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার বিভব শক্তি কত সেইটা আগে বের করব। এই সিস্টেমটার সম্পূর্ণ সিস্টেমের বিভব শক্তি, কারণ আমরা কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কোনো একজনকে সরাই নাই, সবাইকেই সবার থেকে দূরে সরানো হয়েছে। তাহলে আমরা সম্পূর্ণ সিস্টেমটার বিভব শক্তি বের করব, দেন আমরা এখানে এই সম্পূর্ণ সিস্টেমটারও বিভব শক্তি বের করব। তাহলে এখানকার যে বিভব শক্তি, চলো দেখি সেটা কত হয়। আমরা বলতে পারবো যে বিভব শক্তিকে ইউ দিয়েও লেখা যায়, সো আমি এখানে ইউ ব্যবহার করছি, চাইলে ইপি দিয়েও লিখতে পারো। ইউ ইনিশিয়াল, শুরুর যে বিভব শক্তি। তাহলে খেয়াল করো, শুরুর বিভব শক্তি কয়টা হবে? 2 কেজির সাথে 2 কেজির একটা, এদের মধ্যে একবার, এদের মধ্যে একবার, এদের মধ্যে একবার, কারণ আমরা সম্পূর্ণ সিস্টেমেরটা করছি। তো যেহেতু প্রত্যেকেই 2 কেজি আর প্রত্যেকের ভরই দূরত্ব 2 মিটার, তাহলে দেখো -GMM ডিভাইডেড বাই মাঝখানে ডিস্টেন্স 2, এবং বলো তো এরকম মান কয়টা পাওয়া যাবে? টোটাল 3টা। কারণ দেখো এই মানটা যা হবে এরকম একই মান কিন্তু 3টা রিপিট হবে। সো আমরা বারবার বের না করে একবার এটা বলতে পারি। তাহলে এটা কত আসতেছে দেখো, এখানে রেজাল্ট যেটা পাওয়া যায়, এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি
6G। এটা হচ্ছে ইনিশিয়াল বিভব শক্তিটা। এবার আসো ফাইনাল বিভব শক্তিটা দেখো। ফাইনাল বিভব শক্তির ক্ষেত্রে -G, ভর কিন্তু 2 কেজি করেই আছে, জাস্ট এদের মাঝখানের দূরত্ব হয়ে গেছে 5 মিটার, এবং এখানেও এরকম কয়বার নেওয়া যাবে? 3 বার নেওয়া যাবে। তাহলে দেখো এখানে কত আসবে, উপরে হচ্ছে তোমার 2 2 4, 3 4 12, সো -12G ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এখানে আমরা ইউ ইনিশিয়াল এবং ইউ ফাইনাল দুইটা বিভব শক্তি কিন্তু বের করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এটা কত? -6G, আর এটা হচ্ছে -12G/5। তাহলে অবশ্যই তোমরা জানো যেহেতু এটা নেগেটিভ দুইটা ভ্যালুই, এই ইউ ফাইনালটা কিন্তু একটা বড় ভ্যালু, এই মানটা কিন্তু একটু বড়, কারণ সামনে কি আছে? একটা মাইনাস আছে। এটা নেগেটিভ ধরো 2 পয়েন্ট সামথিং, আর এটা -6G। সো অবশ্যই নেগেটিভ 6-এর চেয়ে নেগেটিভ 2 পয়েন্ট সামথিং কিন্তু বড়। তাহলে এখানে ইউ ফাইনালটা বড় ইউ ইনিশিয়ালের চেয়ে। তো তুমি চিন্তা করো যে একটা সিস্টেমের মধ্যে ধরো কথার কথা আগে 10 জুল শক্তি ছিল, আর এখন ওই সিস্টেমটার শক্তি 15 জুল হয়ে গেছে। তাহলে 10 জুল শক্তিটা 15 জুল তো এমনি হইতে পারে না। শক্তি নীতিটা কি বলে? যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই। তাহলে খেয়াল করো 10 পরিমাণ শক্তি থেকে কীভাবে 15 পরিমাণ শক্তি হয়ে গেল? তার মানে অবশ্যই বাইরে থেকে কেউ এখানে আরও 5 জুল পরিমাণ কাজ করছে, ফলে আগের 10 আর বাইরে থেকে কৃত কাজ 5, এই দুইটা মিলেই কত হয়ে গেছে? 15 জুল। অর্থাৎ একটা সিস্টেমের মোট আগে বিভব শক্তি ছিল 10, পরে বিভব শক্তি ছিল 15, তার মানে এখানে অতিরিক্ত কাজ করা হয়েছে কয় জুল? 5 জুল। তাহলে এখানে যদি আমরা বের করতে চাই কৃত কাজ W, কৃত কাজ W ইকুয়ালস টু কি আসবে বলো? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। তুমি যদি শেষ বিভব শক্তি থেকে আগের বিভব শক্তিটা বাদ দাও তাহলেই তুমি কৃত কাজটা পেয়ে যাবে। তাহলে এখানে -12G/5 মাইনাসে মাইনাসে প্লাস 6G। সো এখানে জিটা কমন নিলে 6 - 12/5, এবং শেষে জি এর মানটা বসিয়ে দিবে 6.673 × 10⁻11, এবং সাথে এই ভ্যালুটা 18/5 এত জুল। আচ্ছা, তো যাদের এই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয়েছে যে কেন ইউ ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিলাম, চলো এই জিনিসটা আমরা আরেকভাবেও বুঝতে পারি। আরেকভাবে যেটা বোঝা যায় সেটা হলো, তোমরা জেনে থাকবে যে মহাকর্ষ বিভবের সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে মহাকর্ষ বিভব V ইকুয়ালস টু কি বোঝায়? একক ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ হয়, একক ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ হয়। তাহলে এই যে ভিটা, এটাই ছিল কি? মহাকর্ষ বিভব। এখন দেখো মহাকর্ষ বিভব বলতে তোমরা চলতরিৎ বা অন্যান্য চ্যাপ্টারে শুনে থাকবা যে আসলে বিভব বলতে কিন্তু বোঝানো হয় 2 বিন্দুর বিভবের পার্থক্য। এই যে সূত্রটা, এই সূত্রের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি? চলো আরেকবার একটু দেখি। যে ধরো তোমার এইটা হচ্ছে একটা গ্রহ, এবং এই গ্রহের এটা মহাকর্ষীয় ক্ষেত্র, এবং এটা ক্ষেত্রের বাইরের অংশকে আমরা বলতেছিলাম অসীম। তাহলে অসীমে একটা বস্তু ছিল, ধরো অসীমে একটা বিন্দুর নাম A, এবং মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুর নাম B। তাহলে আমরা অসীম থেকে একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভেতরে নিয়ে আসলাম, এতে যে পরিমাণ কাজ হলো, এবং বস্তুটার ভর যদি কত কেজি হয়? 1 কেজি হয়, তাহলে দেখো এই 1 কেজির জন্য যে পরিমাণ কাজ W হয়েছে সেটাই ছিল V। তো অ্যাকচুয়ালি এই ভিটা কি মিন করে? এই ভিটা যেটা আমরা লিখি এটা আসলে বিভবকে মিন করে, এটা হলো বিভবের পরিবর্তন। সেটা কিভাবে মনে রাখবে? এই যে ভিটা আমরা লিখি মহাকর্ষ বিভব, এটা অ্যাকচুয়ালি বিভব না, এটা বিভবের পরিবর্তন। সেটা কিভাবে? সেটা হলো এই ভিটা বোঝায় শেষ বিন্দুর বিভব মাইনাস আদি বিন্দুর বিভব, এটা ইকুয়ালস টু W/m। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অরিজিনাল ফর্মুলা, যে VB - VA সমান W/m। তাহলে দেখো এখানে শেষ তুমি যে বিন্দুতে আনবা ওইটার বিভব থেকে তোমার শুরুতে যে বিন্দুতে ছিল তার বিভবটা বাদ দিলে তখন এই W/mটা পাওয়া যায়। এখন তাহলে নর্মালি আমরা শুধু এখানে V কেন লিখি? বিভবের পরিবর্তন আকারে কেন লিখি না? কারণ সেই প্রয়োজনটা আমাদের সাধারণত হয় না, নর্মালি প্রয়োজন হয় না। কেন হয় না দেখো, কারণ এখানে শুরুর যে বিন্দুটা A বিন্দু, সেটা কোথায় আছে? অসীমে আছে। তো অসীমে বিভবের মান কিন্তু 0 আসবে, কারণ তোমরা জানো বিভবের সূত্র হচ্ছে -Gm/r। সো দূরত্বের জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, অসীম বসাই, তাহলে এই ভ্যালুটা কত চলে আসে? 0 চলে আসে অসীম দিয়ে ভাগ দিলে। তাই সাধারণত এই যে মানটা, এটা কিন্তু কত হয়? শুরুর যে বিভবটা নর্মালি সেটা 0 হয়। কিন্তু যদি চিন্তা করো তো, যদি এমন হতো যে A বিন্দুটাও ক্ষেত্রের ভেতরে, B বিন্দুটাও ক্ষেত্রের ভেতরে,
এ এবং বি দুইটা বিন্দুই ক্ষেত্রের ভেতরে আছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, ভিবি মাইনাস ভিএ কিন্তু লিখতে হবে। তাহলে তোমরা এখান থেকে যে কনসেপ্টটা মনে রাখবা সেটা হলো এ বিন্দু থেকে এ থেকে বিতে, এ থেকে বিতে কোনো বস্তুকে সরাতে কাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ সমান বিভবের পরিবর্তন ইন্টু যাকে সরাবা তার ভর। এই যে স্মল এমটা এটা হলো স্থানান্তরিত ভর, যাকে স্থানান্তর করবা তার ভর এটা। হ্যাঁ, তাহলে এখানকার যে স্মল এম এটা হলো স্থানান্তরিত ভর, স্থানান্তরিত ভর। তাহলে এখান থেকে কনসেপ্ট কী জানলাম বলো, এ থেকে বিতে কোনো বস্তুকে যদি সরাও তাহলে ডাব্লিউ সমান বিভব পার্থক্য ইন্টু ভর। তো নর্মালি আমরা বিভব পার্থক্য নর্মালি কেন লিখি না, কারণ আমাদের বেশিরভাগ কোশ্চেনে শুরুর বিন্দু উল্লেখ করা থাকে না, অর্থাৎ আমরা ধরে নিই সেটা কোথায় আছে, অসীমে আছে, এই জন্য এটার বিভবটা 0 ধরা হয়। বাট যদি দুইটা বিন্দুর তোমার বলে দেওয়া হয় এবং দুইটা বিন্দুর লোকেশন যদি এক্স্যাক্ট জানো, সেই ক্ষেত্রে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটি অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মুলা। এখন খেয়াল করে দেখো, এই যে কাজটা যে আমরা লিখলাম এখানে কি আছে, বিভব পার্থক্য ইন্টু ভর। তোমরা জেনে থাকবা এই যে বিভব ভিকে যখন এম দিয়ে গুণ দেওয়া হয়, ভিকে যদি আমরা এম দিয়ে গুণ দেই, আমরা এর আগেও দেখলাম একটু আগে যে বিভবকে ভর দিয়ে গুণ দিলে সেটা হয়ে যায় বিভব শক্তি। তুমি যদি মহাকর্ষ বিভব মাইনাস জিএম বাই আরকে ভর দিয়ে গুণ দাও তাহলে সেটা হয়ে যায় বিভব শক্তি। তার মানে এই এম দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে বি বিন্দুর বিভব শক্তি মাইনাস এ বিন্দুর বিভব শক্তি, এ বিন্দুর বিভব শক্তি। সো চাইলে এটাকেও সূত্র হিসেবে মনে রাখা যায়। কি ফর্মুলা, যে এ থেকে যদি বিতে কোনো বস্তুকে সরাও তাহলে কাজের সূত্র কি হবে, শেষ বিন্দুর বিভব শক্তি মাইনাস আদি বিন্দুর বিভব শক্তি। দেখো এই ম্যাথটাও কিন্তু কিছুটা সেরকম কনসেপ্টেরই, যে আগে আমরা বস্তুর আগে ধরো এটা ছিল আদি অবস্থা, এই আদি অবস্থা থেকে আমরা তাকে এই অবস্থায় নিয়ে আসছি, এটা আদি অবস্থা, এটা শেষ অবস্থা। তাহলে এখানে কি পরিমাণ কাজ হবে, শেষ অবস্থার বিভব শক্তি মাইনাস আদি অবস্থার বিভব শক্তি। সেটা দেখা করছি আমরা, শেষ অবস্থার বিভব শক্তি মাইনাস আদি অবস্থার বিভব শক্তি। তাহলে এটাই কিন্তু এখানে ফর্মুলা বলে। তাহলে আমরা একটু সামারি করে দিই, চলো। সামারিটা হলো, যদি কোনো সিস্টেমের যদি বলা হয় যে এখানে কী পরিমাণ কাজ করতে হবে, তাহলে কাজের সূত্র মনে রাখবা, শেষ অবস্থার বিভব শক্তি থেকে আদি অবস্থার বিভব শক্তিটা বাদ যাবে। তাহলে আমাদের দেখো আমাদের পরবর্তী যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা বুয়েট প্রথমটা হচ্ছে বুয়েট 19-20 এর একটা প্রশ্ন এবং এরপরেরটা হচ্ছে বুয়েট 15-16 একটা প্রশ্ন। প্রশ্ন দুইটা খুবই চমৎকার। দেখো এখানে কি বলা হয়েছে, যে প্রতিটি 2 × 10⁻30 কেজি, এটা 2 × 10⁻30 কেজি ভরের দুইটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। তাহলে খেয়াল করো, আমাদের এখানে দুইটা নক্ষত্র বা তারার কথা বলা হয়েছে। তো ধরো এটা একটা নক্ষত্র এবং এখানে আরও একটা নক্ষত্র আছে। তাহলে আমরা দুইটা নক্ষত্র নিলাম এখানে, এবং এদের প্রত্যেকের ভর কত কেজি, 2 × 10⁻30 কেজি। এদের প্রত্যেকের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি। এটাও তাই, 2 × 10⁻30 কেজি, অর্থাৎ এদের ভরটা সমান। এটার ভর যদি এম হয়, এটার ভরও এম। আচ্ছা, এরপর কি বলা হয়েছে দেখো, যে নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার। তার মানে এরা কাছাকাছি আসার আগে এদের মাঝখানে ডিস্টেন্স কত, 10⁹ কিলোমিটার। অর্থাৎ এই যে দূরত্বটা এদের মাঝখানে সেন্টার টু সেন্টার যে দূরত্ব, এটা কত, 10⁹ কিলোমিটার। আচ্ছা, এবং তাদের গতি ছিল নগণ্য। তার মানে এই অবস্থায় তাদের গতি মানে বেগ নগণ্য ছিল, দ্যাট ইজ দুইজনেরই আদিবেগ কত ছিল, 0। এদের বেগটা নগণ্য ছিল। তো প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু পূর্বের, তাই তো, এটা হলো সংঘর্ষের পূর্বের ছবিটা, সংঘর্ষের পূর্বে। তো প্রশ্ন যেটা, সংঘর্ষের সময়ে তাদের বেগ কত হবে, সংঘর্ষের পরে কিন্তু না, সংঘর্ষের সময়। তোমরা জানো 3টা ফেজ থাকে, একটা হলো সংঘর্ষের আগের ফেজ, সংঘর্ষের সময়ের একটা ফেজ এবং সংঘর্ষের পরের একটা ফেজ। এখানে জিজ্ঞেস করা হয়েছে সংঘর্ষের সময়ে তাদের বেগ কত হবে। সো খেয়াল করে আমরা ধরে নিচ্ছি যে সংঘর্ষের সময় তাদের ছবিটা কেমন হবে, এটা একটু খেয়াল করো। সংঘর্ষের সময় মানে যেই মুহূর্তে তারা একে অপরের সংস্পর্শে চলে আসবে,
যেই মুহূর্তে তারা একে অপরের সংস্পর্শে আসবে। অর্থাৎ ছবিটা কিন্তু এমন হবে, তাই না? সংঘর্ষের সময় মানে ধরো একজন আরেকজনের কন্ট্যাক্টে আছে, এই মুহূর্তটাকে আমরা কিন্তু সংঘর্ষের সময় বলে বিবেচনা করি। তাহলে এটা হলো সংঘর্ষের সময়। সংঘর্ষের সময়। আচ্ছা, তাহলে এই অবস্থায় তাদের মাঝখানে দূরত্বটা কত? চলো একটু দেখি। এখানে এদের সেন্টার টু সেন্টার যদি ডিস্টেন্স নাও, খেয়াল করো তো এই অবস্থায় এদের যে মধ্যবর্তী যে দূরত্ব, এটা কত বলা যাবে? এই নক্ষত্রের ব্যাসার্ধ প্লাস এই নক্ষত্রের ব্যাসার্ধ, রাইট? দুইটার ব্যাসার্ধের যোগফলটাই কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে। এবং প্রশ্নে বলে দেওয়া ছিল প্রতিটি তারার ব্যাসার্ধ 10⁴ কিলোমিটার। তার মানে এদের দুজনেরই ব্যাসার্ধ সেম ছিল। তার মানে এই অবস্থায় এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই অবস্থায় এদের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে যদি আমরা ডি নামকরণ করি, সেটা কত? 2 × 10⁴ কিলোমিটার। কারণ দুইটার ব্যাসার্ধ 10⁴ করে, তাহলে দুইটা যোগ করলে 2 × 10⁴। তাহলে এটা হলো একটা সিনারিও। এবং কোশ্চেন হচ্ছে এই সংঘর্ষের সময় তাদের বেগ, মানে এই অবস্থায় তাদের বেগটা কত। তো দেখো দুইটা তারার ভর কেমন? সমান। দুইটা তারার ব্যাসার্ধও কেমন ছিল? সমান সমান ব্যাসার্ধ দেওয়া। এবং দেখো দুইজনের আদিবেগও কেমন ছিল? সমান। তাহলে যেহেতু দুইটা নক্ষত্রের সবই কিছুই একই রকম, তাহলে সংঘর্ষের সময়ে তাদের যে বেগ হবে সেই দুইটা বেগও কিন্তু সেম একই বেগই পাওয়া যাবে। যদি এমন হতো এদের আকারটা ছোট বড়, অথবা যদি ব্যাসার্ধ কম বেশি হতো, বা ভরের কম বেশি থাকতো, অথবা আদিবেগের কম বেশি থাকতো, তাহলে অবশ্যই এখানে কি হতো বলো তো? এদের শেষ বেগের একটা ভ্যারিয়েশন আসতো। বাট যেহেতু এদের আদিবেগ, ভর, দেন ব্যাসার্ধ সবই সমান, তাহলে এদের শেষ বেগটাও সমানই আসবে। তার মানে দেখো আমাদের দুইটা বেগ বের করতে হচ্ছে না, যে কোনো একজন একটা বের করলে কিন্তু উভয়টা আমরা পাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ কিভাবে করব? এইটা আমরা শক্তির নিত্যতার মাধ্যমে ম্যাথটা সলভ করব। শক্তির নিত্যতা আমি তোমাদের মাঝে মধ্যে অনেক সময় বলি যে যদি কোনো ম্যাথ দেখা আউট অফ দ্য থিওরি, অর্থাৎ তুমি এখানে নর্মাল কোনো থিওরি দিয়ে ম্যাথটা করে ফেলতে পারতেছো না, তখন একটা শক্তির নিত্যতা অবশ্যই আমরা ট্রাই করতে পারি। তো এই ম্যাথটাতে দেখো কেন শক্তির নিত্যতা দিয়ে করবো সেটা একটু বলি। এই যে দুটো নক্ষত্র ছিল, দুইটা নক্ষত্রের মধ্যে শক্তি নিত্যতা বলতে আমরা কি দরকার? মোট শক্তি দরকার। তো দেখো সংঘর্ষের পূর্বে এদের মোট শক্তি যা হবে, সংঘর্ষের পরেও বা সংঘর্ষের সময়েও তাদের মোট শক্তি কিন্তু সেম থাকবে। তাহলে আমরা যদি বলি যে এদের মোট শক্তি ই ইনিশিয়াল এবং ই ফাইনাল কেমন হবে? সমান। সংঘর্ষের পূর্বের এবং সময়ের শক্তির এদের সমান হবে। তাহলে চলো দেখা যাক সংঘর্ষের পূর্বে এখানে কি কি শক্তি আছে। তো একটা হলো প্রথমে গতিশক্তি। দেখো প্রথম নক্ষত্র তার গতিশক্তি 0, দ্বিতীয় নক্ষত্রেরও গতিশক্তি 0, কারণ দেখো শুরুতে এদের কোনো বেগ নাই, রাইট? এইবার আসো বিভব শক্তি। তো আমরা জানি মহাকর্ষীয় বিভব শক্তি, সেটার ফর্মুলা কী ছিল? আমরা একটু আগে ম্যাথ করে আসছিলাম। সেটা সূত্র ছিল ইপি সমান -G/m/r, অর্থাৎ দুইটা ভরের মধ্যে বিভব শক্তি হয় একটা। দুইটা ভরের মধ্যে বিভব শক্তি কয়টা হয়? একটা হয়। তাহলে দেখো এই নক্ষত্র এবং এই নক্ষত্র, এই দুইজনের মধ্যে একটা বিভব শক্তি আছে। তাহলে একটা বিভব শক্তি সেটা কত? -G/m/m, যেহেতু দুজনের ভর সেম, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। তো এদের শুরুতে দূরত্ব কত? 10⁻12। যদি মিটারে বলি আমরা, 9 হচ্ছে কিলোমিটারে দেওয়া, আর যদি মিটারে বলো তাহলে 10⁻12। তাহলে এটা হলো আমাদের সংঘর্ষের পূর্বের মোট শক্তি। আর আবার বলি এদের গতিশক্তি ইন্ডিভিজুয়ালি দুজনের 0, আর বিভব শক্তি আমরা জানি দুইটা ভরের মধ্যে একটা হয়, তাহলে সূত্র হচ্ছে -G/m/r। এবার আসো সংঘর্ষের সময়ের মোট শক্তি। দেখো সংঘর্ষের সময়ে কিন্তু এরা স্থির না, রাইট? এদের দুজনের একটা বেগ আছে। তাহলে এদের গতিশক্তি কত হবে? প্রথম নক্ষত্রের গতিশক্তি হবে ½ mv², দ্বিতীয় নক্ষত্রের গতিশক্তিও তাই হবে ½ mv²। তাহলে এই গতিশক্তি একই মান কয়টা আছে? দুইটা আছে। এবং খেয়াল করে এদের বিভব শক্তি কত? -G/m/m ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 2 × 10⁴, সেটা কিলোমিটারে, আর মিটারে বললে আরও 1000 দিয়ে গুণ, অর্থাৎ 10⁷ বলা যায়। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, দেখো এই ইকুয়েশন থেকেই এই ম্যাথটা সলভ করা সম্ভব। দেখো প্রথম যে লাইনটা এখানে কি পাচ্ছি আমরা? -Gm² ডিভাইডেড বাই 10⁻12, আর ওই মাইনাস পদটা যদি এই পাশে আনো তাহলে সেটা প্লাস হয়ে যায়, এবং সেটা হয় Gm² ডিভাইডেড বাই 2 × 10⁻7 ইকুয়ালস টু mv²। আচ্ছা কী করলাম আমরা? দেখো এই মাইনাস পদটা এই পাশে নিয়ে আসছি, তাহলে সেটা প্লাস হয়ে গেছে, বাকি সবটা আগের মতোই রাখছি। এখন এই দুজনের মধ্যে দেখো আমরা কি করতে পারি? স্মল এম একটা বাদ দিতে পারি সবার মধ্যে। এখানে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা স্মল এম বাদ দিয়ে দেওয়া যায়।
এবং যদি স্মল এম বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা জি এম কমন পাচ্ছে একটা, কারণ স্মল এম একটা করে বাদ গেছে, তাহলে জি এম কমন এটা থাকবে 1/2 × 10⁻⁷ মাইনাস 1/10⁻12, এটা সমান সমান ভি স্কোয়ার। সো আমরা যদি ভি স্কোয়ার না লিখে ভি লিখি তাহলে এই টোটাল ভ্যালুটা কী করতে হচ্ছে, রুট করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, যে ভি ইকুয়ালস টু রুট ওভার, দেখো জি এর মান 6.673 × 10⁻11, এম ছিল নক্ষত্রগুলোর ভর 2 × 10⁻30 কেজি ইন্টু 1/2 × 10⁻7 মাইনাস 1/10⁻12। সো এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে সংঘর্ষের সময় এদের বেগের মানটা। আমি আবার একটু বলে দেই, এই ম্যাথটাতে আমরা যেটা করব সেটা হলো, যদি এদের ভর আলাদা হতো বা ব্যাসার্ধ আলাদা হতো অথবা আদিবেগটা ভিন্ন হতো, কোনো একটা মান যদি ভিন্ন হতো, তাহলে অবশ্যই সংঘর্ষের সময়ে এদের শেষ বেগটা আমরা সমান পেতাম না। সেই ক্ষেত্রে ম্যাথটা অবশ্যই এই ক্ষেত্রে আমরা এই যে হাফ এম ভি স্কোয়ার ইন্টু 2 যে লিখছি সেটা লেখা যেত না, তখন লিখতে হতো হাফ এম ভি1 স্কোয়ার প্লাস হাফ এম ভি2 স্কোয়ার। এই চেঞ্জটা এখানে আসতো আর কি। আচ্ছা, অনেকে ভাবতে পারো যে যেহেতু এটা সংঘর্ষের প্রশ্ন, তাহলে এটাকে আমরা ভরবেগের নিত্যতা দিয়ে করতে পারবো কিনা। দেখো, ভরবেগের নিত্যতার সূত্র দিয়ে যদি করি আমরা, সেই ক্ষেত্রে আমরা সূত্র কি বলি, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। তো ওখানকার যে v1 এবং v2 সেটা কিন্তু হয় সংঘর্ষের পরের যে বেগটা সেইটা। তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এই ফর্মুলাটার m1v1 m2v2 এগুলো কিন্তু সংঘর্ষের পরের বেগ বোঝায়। u1 v1 হচ্ছে সংঘর্ষের u1 u2 হচ্ছে আদি বেগ, আর v1 v2 হলো সংঘর্ষের পরের শেষ বেগ। কিন্তু দেখো এখানে কিন্তু সংঘর্ষের পরের বেগটা চাওয়া হয় নাই, বরং সংঘর্ষরত অবস্থায় সংঘর্ষের সময়ের বেগ জিজ্ঞেস করছে। সো এখানে কিন্তু আমরা ভরবেগের নিত্যতাটা প্রয়োগ করবো না এই জন্য। তাহলে এটা ছিল এই প্রশ্নটা, এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, তোমরা একটু দেখে রাখবে এটা। চলো আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। দ্য নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এটাও বুয়েট 15-16 একটা প্রশ্ন। ভূপৃষ্ঠ হতে খাড়া ওপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার/সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। অর্থাৎ এখানে একটা রকেট ছিল, যেই রকেটটাকে ওপরের দিকে আমরা লঞ্চ করছি, উৎক্ষেপণ করছি ওপরের দিকে। ধরো এটা হচ্ছে গ্রাউন্ডটা, তাহলে গ্রাউন্ড থেকে একটা রকেটকে ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 5000 মিটার/সেকেন্ড, অর্থাৎ 5 কিলোমিটার/সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে, অর্থাৎ এই রকেটটাকে তুমি যে উপরে নিক্ষেপ করছো এটা একটা পর্যায়ে উঠবে, উঠতে উঠতে একটা পর্যায়ে কি সে থেমে যাবে, তাই না? তো থেমে আবার কি পৃথিবীতে ব্যাক করা স্টার্ট করবে। তো প্রশ্ন হচ্ছে, রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে। তার মানে এই রকেটটা উপরে উঠে যখন ফিরতে নিবে, ফেরার মুহূর্তে সে কত উচ্চতায় পৌঁছাবে। তাহলে বলো তো, ফেরার আগ পর্যন্ত যে উচ্চতায় ওঠে সেটাকে আমরা কি উচ্চতা বলি, সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটাই হলো তার সর্বোচ্চ উচ্চতা, এতটুকু হলো সর্বোচ্চ উচ্চতা। এই পয়েন্টে পৌঁছে তার শেষ বেগটা কত হয়ে যাবে, 0, এবং এরপরেই কিন্তু সে ফেরা শুরু করবে। তাহলে দেখো এটি হচ্ছে প্রশ্নটা, রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে, অর্থাৎ যেই মুহূর্তে সে ব্যাক করা স্টার্ট করবে তার আগে সে কত উচ্চতায় পৌঁছাবে, দ্যাট ইজ তার সর্বোচ্চ উচ্চতায় আমাকে বের করতে হবে। এখন এই প্রশ্নটা দেখো, তোমরা অনেকে ভাবতে পারো যে এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, যে আমাকে সর্বোচ্চ উচ্চতা চাওয়া হয়েছে। আমরা 9 10 তো জানতাম কোনো বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার সূত্র কি হয়, h = u²/2g। তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে, জি এর ভ্যালু 9.8 বসালেই তো এটা সর্বোচ্চ উচ্চতা আমরা পেয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথটা সেভাবে এখানে করা যাবে না। তো কেন যাবে না, এর রিজনটা একটু বলি। দেখো, আমরা 9 10 যে ম্যাথগুলো করতাম সেখানে খেয়াল করে দেখবে যে আদিবেগের মানটা অনেক কম দেওয়া থাকতো। আদিবেগটা হয়তো 20 মিটার/সেকেন্ড অথবা 50 মিটার/সেকেন্ড অথবা 100 মিটার/সেকেন্ড বা 200 মিটার/সেকেন্ড, এরকম একটা বেগ দেওয়া থাকতো। কিন্তু এই ম্যাথে দেখো বেগটা কত, 5000 মিটার/সেকেন্ড। তার মানে এত দ্রুত, এত জোরে যদি আমরা নিক্ষেপ করি তাহলে এই বস্তুটা তো অনেক উপর পর্যন্ত উঠবে।
অর্থাৎ এর যে সর্বোচ্চ উচ্চতা এটা কয়েক কিলোমিটার পর্যন্ত হবে এবং অনেক বড় উচ্চতার জন্য তোমরা জানো জি এর মান পরিবর্তন হতে থাকে। তুমি যত উপরে উঠবা, হাইটটা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা হাইটে ধীরে ধীরে জি এর মানটা পরিবর্তন হবে। তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলছিলাম যে যখনই উচ্চতার মান যখন বেশি হবে তখন জি রিলেটেড কোনো সূত্র কিন্তু আর খাটবে না। অর্থাৎ যখনই যেই ম্যাথে হাইটটা বেশি হয়ে যায় ওই ম্যাথে জি রিলেটেড কোনো সূত্র আর খাটে না। রিজনটা হচ্ছে ওই ক্ষেত্রে কী হয় বলো তো, জি এর মানটা পরিবর্তনশীল হয়। তাহলে এই সূত্র কেন প্রয়োগ করা যাবে না আশা করি ক্লিয়ার, কারণ এখানে সূত্রের মধ্যে জি আছে কিন্তু দেখো এত উচ্চতা পর্যন্ত গেলে প্রত্যেকটা হাইটে জি এর কোনো ফিক্সড মান নাই, এটা একটা ভ্যারিয়েবল মান হবে। তাহলে এটা আমরা সলভ কীভাবে করব, এটাও আমরা শক্তির নিত্যতা দিয়ে করব। যে আমি ধরলাম আমি এই পয়েন্ট থেকে নিক্ষেপ করছিলাম, আদি যে বিন্দু সেটার নাম হচ্ছে এ এবং সর্বোচ্চ উচ্চতা যে বিন্দুটা সেটার নাম বি। তো শক্তি নিত্যতা আমাদের কী শিখায়, যে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি কেমন হবে, সমান হবে। তাহলে চলো এ বিন্দুতে দেখি মোট শক্তি কত হচ্ছে। তো এ বিন্দুর একটা গতিশক্তি আছে, সেটা হবে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে ইউ এর ভ্যালুটা কত, 5000 তার স্কোয়ার। এবং খেয়াল করো এখানেই হচ্ছে এই ম্যাথের আরেকটা তোমার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা ভাবছি যে দেখো এ বিন্দুটা তো ভূপৃষ্ঠে আছে, তাহলে ভূপৃষ্ঠে কোনো বিভব শক্তি থাকে না, ভূপৃষ্ঠে বিভব শক্তি থাকে না। তো আমাদের এই চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট দেখো এই ম্যাথটা একটা বড় একটা হাইটের কোশ্চেন। বড় হাইট বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখো এখানে একটা বিগার অ্যাসপেক্ট চিন্তা করা হয়েছে। অর্থাৎ আমি যদি তোমাকে একটু বলি যে ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী এবং এই পৃথিবী পৃষ্ঠের ওপরেই তো বিন্দুটা ছিল এ, তাই তো, এখানেই তো এ বিন্দুটা ছিল এবং এটাকে আমরা নিক্ষেপ করে অনেক উপর পর্যন্ত পাঠাইছি। বি বিন্দুর হাইট কিন্তু অনেক বেশি, কারণ বেগটা কত ছিল, 5000 মিটার পার সেকেন্ড, অনেক বেশি একটা বেগ ছিল। সো এই যে এ পয়েন্টের সূত্র যদি আমরা এখানে বিভব শক্তির সূত্র বলি mgh, সেই কনসেপ্ট অনুযায়ী মনে হয় যে এই পয়েন্টে তো কোনো এইচ নাই, ফলে বিভব শক্তি 0। বাট অ্যাকচুয়ালি এই সূত্রটাই তো এখানে খাটবে না, এই ফর্মুলাই তো এখানে খাটবে না। কেন খাটবে না বলো, আমি মাত্রই তো তোমাদের বললাম যে মাত্রই কি বলছি, যে যদি হাইটটা বেশি হয় তাহলে এই বেশি হাইটের কোনো ম্যাথে কখনোই জি রিলেটেড কোনো সূত্র খাটবে না। এটাই হলো এই ম্যাথের কনসেপ্টটা। দেখো এই প্রশ্নের হাইটটা অনেক বেশি, তাহলে তুমি কোনো বিন্দুর বিভব শক্তি বের করতে জি রিলেটেড কোনো সূত্র বা অন্য যে কোনো সূত্র যেখানে জি আছে সেটা প্রয়োগ করা যাবে না। তাহলে এই পয়েন্টের বিভব শক্তি যদি বের করো, এ পয়েন্টের বিভব শক্তি, তার সূত্র mgh বলা যাবে না। তাহলে বিকল্প কি সূত্র আছে, বিকল্প সূত্রটা আমরা ক্লাসে শিখছি যে দেখো যখন বেশি হাইট হয় তখন বিভব শক্তির সূত্র হয় -gmm/r, -gmm/r। তাহলে চলো এই ফর্মুলাটা দিয়ে আমরা এ বিন্দুর বিভব শক্তিটা বের করে ফেলি। তাহলে দেখো এ বিন্দুতে বিভব শক্তির সূত্র কি হবে, এ বিন্দুর বিভব শক্তির সূত্র -gmm। দেখো একটা হবে কি, যে পৃথিবী থেকে আমরা নিক্ষেপ করতেছি পৃথিবীর ভর, আর আরেকটা হলো যে বস্তুকে নিক্ষেপ করতেছি তার ভর। তোমরা জানো বিভব শক্তি বের করতে দুইটা ভর লাগে। তো এখানে দেখো একটা ভর কি, যাকে নিক্ষেপ করছে সেইটা, তাহলে আরেকটা ভর আমি কাকে নিব, আরেকটা ভর এখানে একমাত্র কি রয়েছে বলো, একটা গ্রহ মানে পৃথিবীটা রয়েছে। তাহলে একটা পৃথিবীর ভর আর একটা হলো বস্তুর ভর। কিন্তু একটু আগে যে ম্যাথটা করলাম সেখানে দেখো দুইটাই নক্ষত্র ছিল, সো দুইটা নক্ষত্রের ভর বসাই দিছি। আর এখানে দুইটা ভর কি কি, একটা বস্তুর ভর, একটা গ্রহের ভর, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। একটু খেয়াল করো আমরা বস্তুটাকে কোন বিন্দুতে রাখছি, এ বিন্দুতে রাখছি। এবং তোমরা জানো এই যে স্মল আর বা দূরত্বটা, এটা কেন্দ্র থেকে পরিমাপ করতে হয়। তাহলে কেন্দ্র থেকে এ বিন্দুর যে দূরত্ব, এটা কার সমান ছিল, পৃথিবীর ব্যাসার্ধের সমান। সো এটাকে বড় হাতের আর বলে দেওয়া যায়। আশা করি বুঝতে পারলাম। তাহলে চলো এ বিন্দুর শক্তিটা আরেকবার রিক্যাপ করি। এ বিন্দু থেকে একটা বস্তুকে 5000 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, তাই গতিশক্তি ½ mv², মাইনাস কেন নিচ্ছি, কারণ বিভব শক্তির সূত্রেই একটা মাইনাস থাকে, সেটা হচ্ছে জি পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। এ বিন্দুতে থাকা অবস্থায় দূরত্ব ছিল পৃথিবীর ব্যাসার্ধ। এইবার আসো আমরা এখন বি বিন্দুর শক্তিটা লিখব। দেখো বি যে বিন্দুটা, সেখানে বস্তু যে কি হয়ে গেছিল বলতো, থেমে গেছিল। তাহলে বি বিন্দুতে কোনো গতিশক্তি নাই, অর্থাৎ 0। আর বি বিন্দুর বিভব শক্তি কি হবে, -gmm ডিভাইডেড বাই R + h। কেন R + h, খেয়াল করো বি বিন্দুর দূরত্ব কত, সেন্টার থেকে একদম বি বিন্দু পর্যন্ত, এইটুকু বড় হাতের আর এখানে আরও একটা এইচ আছে।
সো এটা হলো এই ম্যাথের ইকুয়েশনটা। এই ইকুয়েশন পর্যন্ত যদি লিখতে পারো তাহলে এরপরে কিন্তু ম্যাথটা খুবই সহজ। তাহলে এখানে ভুল করার জায়গা দুইটা ছিল, একটা হলো চাইলেই সহজ অনেকে লিখে ফেলতে পারতো যে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, বাট আমরা বুঝলাম এটা অ্যাপ্লাই করা যাবে না। রিজনটা কি, আদি বেগটা অনেক বেশি ছিল, ফলে তার হাইটটা অনেক বেশি হবে, তাই জি রেজাল্ট সূত্র খাটবে না। আরেকটা ভুল করার জায়গা যেটা ছিল সেটা হলো এখানে এই যে এ বিন্দুর যে বিভব শক্তি আমরা লিখছি সেখানেও ভুল করে আমরা 0 বসায় যেতে পারতাম, কারণ আমরা ভাবতেছি এটা ভূপৃষ্ঠে আছে, ফলে ভূপৃষ্ঠে মানে মাটিতে বিভব শক্তি 0। বাট সেই সূত্র 0 তো তখনই বলা যায় যদি সূত্র হইতো কি mgh, এবং এই বিন্দুর তো কোনো এইচ নাই, উচ্চতা নাই, ফলে 0, ফলে বিভব শক্তি 0 হতো। কিন্তু এই সূত্রই তো খাটবে না, কারণ এখানে জি আছে। সূত্র খাটবে কোনটা, -gmm/r। তো সেই সূত্র দিয়ে আমরা করে ফেলছি এখানে। তাহলে চলো দেখি ম্যাটার হিসাবটা করে ফেলি। স্মল এম বস্তুর ভরটা সবার মধ্য থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এখানে থাকে 1/2 × 25 × 10⁶, যদি স্কোয়ার করো, মাইনাস তোমরা জানো gm/R² যদি থাকতো, gm/R² যদি থাকতো তাহলে সেই মানটা হয় পৃথিবী ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ 9.8। কিন্তু এখানে তো R² ছিল না, ছিল কি বলো আর। তাহলে আমি কি করলাম, এখানে একটা R² দিয়ে ওপরে আরও একটা R দিয়ে গুণ দিয়ে দিলাম, সেটা তো অবশ্যই করা যায়, এবং এইটুকুর পরিবর্তে আমি 9.8 বসাচ্ছি, তাহলে ওই R এর মানটা কিন্তু রয়ে যায়। তাহলে আর এর মানটা বসাতে হবে, তোমরা জেনে থাকবা পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 × 10⁶, যদি আমরা মিটারে মানটা নিই। দেন মাইনাস এখানে gm/r + h, তো জি এর মান 6.673 × 10⁻11, m হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ডিভাইডেড বাই R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁶, প্লাস এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এবং দেখো এখন এই লাইনের মধ্যে একমাত্র আননোন কিন্তু সর্বোচ্চ উচ্চতা এইচ, এবং এটাই হচ্ছে এই ম্যাটার আনসার। সো আমরা আজকে যেটা জানলাম সেটা হলো যদি কোনো বস্তুকে অনেক জোরে নিক্ষেপ করা হয়, অর্থাৎ আদিবেগটা যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে সরাসরি সর্বোচ্চ সূত্র অ্যাপ্লাই করা যায় না, শক্তির নিত্যতা দিয়ে ম্যাথ করতে হয়। এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই এই আদিবেগটা কত পর্যন্ত দিলে আমরা এভাবে করব, বা কত পর্যন্ত দিলে সেটাকে আমরা বেশি আদিবেগ বলে চিন্তা করব। তো যদি কোশ্চেনে 10 মিটার 20 মিটার/সেকেন্ড অথবা 50 বা 100 মিটার/সেকেন্ড দেয়, সেই ক্ষেত্রে তুমি চাইলে এটা দিয়ে করে ফেলতে পারো। কিন্তু যদি বেগটা দেখো যে মোটামুটি 500 মিটার/সেকেন্ড বা 1000 মিটার/সেকেন্ড, সেই ক্ষেত্রে তুমি এটা দিয়ে করে ফেলো। তবে যদি তোমার কনফিউশন হয় যে বেগটা দেওয়া হলো এইটা কি কম বেগ হিসাবেই ধরবো নাকি বেশি বেগ হিসাবে ধরবো, তুমি ধরো কনফিউজড হইছো, তাহলে সেই ক্ষেত্রে সেফ মেথড হচ্ছে এইভাবে করে ফেলা। এইভাবে বেগটা কম বা বেশি যাই হোক, এই মেথডে ম্যাথটা করে ফেলা যায়। এই যে শক্তির নিত্যতা দিয়ে বেগ কম বা বেশি যেটাই হোক, এই নিয়মে ম্যাথটা করে ফেলা যায়। কিন্তু যদি বেগটা কি থাকে, অনেক কম থাকে, তখনই কেবল এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এই সূত্রটা এই নিয়মটা যে কোনো বেগের জন্য অ্যাপ্লাই করা যায়।